আসসালামু আলাইকুম। বেসিক ইনপুটে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে ফার্সি শব্দ মনে রাখার কৌশল। তো এই ধরনের প্রশ্নগুলো আমরা মূলত দেখি বিসিএস এর বা অন্যান্য চাকরির যে আবেদনগুলোর যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখি যে ফার্সি শব্দ কোনগুলা। এখানে কিছু অপশন দেওয়া থাকে বা দেওয়া থাকে না, বা কিছু মানে এই টাইপের প্রশ্নগুলো আমরা মুখোমুখি হই। সেটা হতে পারে চাকরির আবেদন কিংবা অ্যাডমিশন, ইউনিভার্সিটি ভর্তি যে পরীক্ষাগুলো হয় এগুলোতে দেখি, বা ব্যাংক জবে আমরা এগুলো দেখি, বা এসএসসিতে বা ইন্টারমিডিয়েটে বা এইচএসসি যেটাকে বলে, এখানে আমরা এই ধরনের প্রশ্নগুলো দেখি যে ফার্সি শব্দ কোনগুলো। এখন হয়তো 4টা অপশন দেওয়া থাকে এমসিকিউ পদ্ধতিতে। তো এটা আমরা অনেক সময় যে সমস্যাটায় ভুগি সেটা হচ্ছে যে ফার্সি শব্দগুলো আমরা মনে রাখতে পারি না, যেটা বিদেশি শব্দ যেহেতু। তো এটা বাংলা ব্যাকরণের একটা অংশ। আজকে আমরা কিছু কৌশল দেখাবো এখানে যে ফার্সি শব্দগুলো কীভাবে মনে রাখতে পারবো। তো আমার কাছে মনে হলো যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হতে পারে। আমরা অনেকেই হয়তো বা চাকরির জন্য কিংবা পড়াশোনার জন্য হয়তো বা আমরা ব্যস্ত থাকি বা ট্রাই করি, কিন্তু আমরা যদি এই বিষয়গুলো জানি যে ফার্সি শব্দ মনে রাখার কৌশলগুলো যদি আয়ত্ত করতে পারি, সেক্ষেত্রে আমাদের উপকার হবে বলে আমি মনে করি, বা আমাদের বিষয়টা সহজ হবে। তো কথা না বাড়িয়ে তো চলুন শুরু করা যাক। বলা হচ্ছে ফার্সি শব্দ বিভিন্নভাবে হতে পারে। 1 নম্বর ধর্ম সংক্রান্ত। এখন প্রথমে আমি বলে রাখি ফার্সি কোন দেশের ভাষা। ফার্সি হচ্ছে পারস্যের ভাষা, অর্থাৎ যেটাকে বর্তমানে ইরান বলা হয়। ইরানের পূর্ব নাম ছিল পারস্য। এই পারস্য দেশের ভাষাকে বলা হয় ফার্সি ভাষা। অপরদিকে বলা হচ্ছে আমাদের ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি ভাষা। দুটোর মধ্যে কিন্তু এক করা যাবে না। ফ্রান্স হচ্ছে একটা ইউরোপের রাষ্ট্র, সেই ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি ভাষা কিংবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। অপরদিকে বর্তমান যে ইরান, এই ইরানের ভাষাকে বলা হয় ফার্সি ভাষা। তাহলে ফার্সি ভাষা কিভাবে আমাদের এই বাংলা অঞ্চলে চলে আসলো? এর প্রধান কারণ হচ্ছে মোগল আমলে যারা শাসন করত সেই মোগল বাদশাদের দাপ্তরিক ভাষা ছিল ফার্সি। এর ফলে পুরো ভারতীয় উপমহাদেশে যেহেতু অফিস আদালতের ভাষা ছিল ফার্সি, সেহেতু এই ফার্সি শব্দগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। এছাড়া বিভিন্ন ইরান থেকে বিভিন্ন ধর্ম প্রচারক, বিভিন্ন ব্যবসায়ীরা আমাদের এই অঞ্চলে এসেছিলেন, তাদের মাধ্যমেও কিন্তু এই ফার্সি শব্দগুলো আমাদের বাংলাতে চলে এসেছে। তাহলে ফার্সি শব্দ প্রচুর আছে। এর মধ্যে 1 নাম্বার আমি দেখাবো ধর্ম সংক্রান্ত যে শব্দগুলো আছে। ধর্ম সংক্রান্ত শব্দগুলো কেমন আছে? যেমন আরবিতে আমরা বলি আল্লাহ, তাই না? যেটাকে আরবিতে বলা হয় আল্লাহ, সেটাকে ফার্সিতে বলা হয় খোদা। তো বলা হচ্ছে খোদার নির্দেশে পয়গম্বর নামাজ রোজা পালন করায় ফেরেশতা তাকে বেহেশত এবং দোজখ এই দুটোর মধ্যে বেহেশতে নিয়ে গেলেন। অবভিয়াসলি যেহেতু পয়গম্বর নামাজ রোজা সব সময় পড়েন, তাদের কোনো গুনাহ থাকে না, এই জন্য তাদেরকে বেহেশতে নিয়ে গেলেন, কারণ পয়গম্বরের কোনো গুনাহ ছিল না। তাহলে এখন একটা আচ্ছা, এটা না হবে, আকারটা আসে নাই। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, খোদা ফার্সি শব্দ, অপরদিকে আল্লাহ আরবি শব্দ, পয়গম্বর ফার্সি শব্দ, অপরদিকে নবী কিংবা রাসূল এটা হচ্ছে আরবি শব্দ, নামাজ ফার্সি শব্দ। কিন্তু যদি বলা হয় সালাত, সালাত হচ্ছে আমাদের আরবি শব্দ। রোজা ফার্সি শব্দ, কিন্তু রোজার আরবি শব্দ হচ্ছে সাওম। আবার রোজার বাংলা অর্থ কি? বিরত থাকা, পানাহার না করা, এটা হচ্ছে বাংলাতে। আচ্ছা, পালন করাই ফেরেশতা, ফেরেশতাকে আরবিতে বলা হয় মালাইকা, মালাইকা। তো ফেরেশতা ফার্সি শব্দ আর মালাইকা হচ্ছে আমাদের আরবি শব্দ। বেহেশত ফার্সি শব্দ, অপরদিকে যদি বলে জান্নাত, জান্নাত আরবি শব্দ। দোজখ ফার্সি শব্দ, কিন্তু যদি বলে জাহান্নাম সেটা হয়ে যাবে আরবি শব্দ। অর্থাৎ আমি দুটোর মধ্যে একটা কম্পারিজন করছি যেন মনে রাখা যায় এগুলো। আচ্ছা, বেহেশত ও দোজখ এই দুটির মধ্যে বেহেশতে নিয়ে গেল, কারণ পয়গম্বরের কোনো কি ছিল না? গুনাহ ছিল না। ওকে, তাহলে আমাদেরকে বলা হচ্ছে ধর্ম সংক্রান্ত এই শব্দগুলো হচ্ছে আমাদের ফার্সি ভাষার শব্দ। আশা করছি আমরা যদি এই ছড়াটা মনে রাখতে পারি, তাহলে ধর্ম রিলেটেড ফার্সি শব্দগুলো ইনশাল্লাহ আমরা মনে রাখতে পারবো। খোদার নির্দেশে পয়গম্বর নামাজ রোজা
পালন করায় ফেরেশতা তাকে বেহেশত এবং দোজখ এই দুটির মধ্যে বেহেশতে নিয়ে গেল, কারণ পয়গম্বরের কোনো কি ছিল না, গুনাহ ছিল না। তাহলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। বলা হচ্ছে আমাদেরকে 2 নম্বর প্রশাসন ও সাংস্কৃতিক সংক্রান্ত। অর্থাৎ আমি আগেই বলেছি, মোগল আমলে আমাদের এই ভারতীয় উপমহাদেশের দাপ্তরিক বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি। সেই হিসাবে আমাদের দাপ্তরিক বা অফিস আদালতের সাথে প্রচুর ফার্সি শব্দ মিশে যায়। এছাড়া ইরানিয়ান যে কালচার বা সংস্কৃতি, পারস্যের অনেক সংস্কৃতি আমাদের বাংলার সাথে মিশে যায়, এর ফলে বিভিন্ন সাংস্কৃতিক শব্দ এসেছে। তো সেই শব্দগুলোকে নিয়ে আমি একটা ছড়া বানিয়েছি, ছড়াটা একটু দেখি ইনশাল্লাহ মনে রাখতে পারবো কিনা। বলা হচ্ছে পারস্যের বাদশাহ ও বেগম তাদের দরবারে একজন বান্দাকে সরকারি চাকরি দিলেন। তার মানে পারস্য হচ্ছে দেশের নাম, মনে রাখতে হবে পারস্য মিন্স ইরান। তাহলে পারস্যের বাদশাহ ও বেগম তাদের দরবারে একজন বান্দাকে সরকারি চাকরি দিলেন। অর্থাৎ পারস্য, বাদশাহ, বেগম, দরবার, বান্দা, সরকারি, চাকুরি, এগুলো হচ্ছে কোন শব্দ? ফার্সি শব্দ। পরীক্ষাতে কিন্তু আসবে চাকুরি কোন শব্দ, বাদশাহ কোন শব্দ, দরবার কোন শব্দ, আমরা আনসার করব ফার্সি শব্দ। তারপরে বলা হচ্ছে যে একজন বান্দাকে সরকারি চাকরিতে নিয়োগ দিল। এই যে আমরা ছবিতে দেখাচ্ছি তাই না, একজনকে এই যে একেবারে হচ্ছে তার চাকরির নিয়োগপত্র দিচ্ছে। তারপরে কি হলো, সে মেথর সম্প্রদায়ের লোক হওয়ায়, সে একটু নিম্ন পদস্থ ছিল, মেথর সম্প্রদায়ের লোক হওয়ায় দফতরের কয়েকজন তার জবানবন্দি নেয়। সে যেহেতু নিম্ন শ্রেণীর লোক, তাকে সরকারি চাকরি দেওয়া হয়েছে, সেজন্য বলা হচ্ছে যে দফতরের কয়েকজন, যে অফিসের কয়েকজন তার জবানবন্দি নেয়। তার মানে মেথর সম্প্রদায়, দফতর, জবানবন্দি, এই শব্দগুলো হচ্ছে আমাদের ফার্সি শব্দ। তারপরে লক্ষ্য করি, বলা হচ্ছে যে আমাদেরকে এবং তারা তার জবানবন্দি নেয়, জবানবন্দি নেয় এবং তাকে জানোয়ার বদমাশ বলে হাঙ্গামা শুরু করে দেয়। তার মানে লক্ষ্য করো, লোকটা মেথর সম্প্রদায় ছিল, সে সরকারি চাকরি পেয়েছে, কিন্তু সে নিম্ন পদস্থ হওয়ায় দফতরের কয়েকজন লোক কি করলো, বদমাশ বলে বলা হচ্ছে হাঙ্গামা শুরু করলো। আচ্ছা, এবং তাকে জানোয়ার বদমাশ বলে হাঙ্গামা শুরু করলো। তার মানে জানোয়ার, বদমাশ, হাঙ্গামা, এগুলো হচ্ছে আমাদের কোন শব্দ? ফার্সি শব্দ। বাদশাহ তখন কি করলো, বাদশার নজরে আসার পরে বাদশাহ দস্তখতকৃত নালিশ গ্রহণ করলেন। এই যে দেখা যাচ্ছে তাই না, বাদশাহ দস্তখতকৃত নালিশ গ্রহণ করছে। আচ্ছা, বাদশাহ দস্তখতকৃত নালিশ গ্রহণ করে তাদের বরদাস্ত না করে, বরদাস্ত মানে কি? সহ্য করতে না পারা। তাহলে বাদশাহ কি করলেন, একজন দস্তখতকৃত নালিশ গ্রহণ করে তাদের বরদাস্ত করতে পারলেন না, যে আমি যাকে নিয়োগ দিয়েছি তাকে নিয়ে তারা এত টেনাহাসরা করছে। তো তখন বাদশাহ কি করলেন, দস্তখতকৃত নালিশ গ্রহণ করে তাদের বরদাস্ত না করে বকশিসের পরিবর্তে বরখাস্ত করলেন। তার মানে সেই লোকদেরকে বকশিস তো দেয়ই নাই, বরং তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাই তো? এই যে তারা হাঙ্গামা শুরু করে দিয়েছে, তাহলে বলা হচ্ছে যে বকশিসের পরিবর্তে তাদেরকে বরখাস্ত করলেন। বরখাস্ত করার পরে কি হয়েছে, শুধু বরখাস্ত করেই তিনি ক্ষান্ত হননি, তিনি আরো কাজ করেছেন। জল্লাদকে তিনি নির্দেশ দিয়েছেন, কি নির্দেশ দিলেন তিনি জল্লাদকে, যে আদমীদের যেন জিন্দা গর্দান কাটা হয়। আগের কালে বলা হচ্ছে সুলতান বাদশাদের আমলে বলা হচ্ছে শাস্তি ছিল কি, গর্দান কাটা কিংবা শুলে চড়ানো। তো বেসিক্যালি হচ্ছে সবার সামনে এরকম গর্দান কাটা হতো। তো যেহেতু মেথর সম্প্রদায়ের লোকটাকে সরকারি চাকরি দেওয়ায় বলা হচ্ছে যে দফতরের কয়েকজন লোক তাকে বদমাশ বলে হাঙ্গামা শুরু করলো, সেজন্য সেটা মানতে পারে নাই, আমাদের কে মানতে পারে নাই? বাদশাহ। এই জন্য বাদশাহ জল্লাদকে ডেকে বলেছেন আদমীদের যেন জিন্দা গর্দান কাটা হয়। তার মানে জল্লাদ, আদমি, জিন্দা গর্দান, এগুলো হচ্ছে আমাদের ফার্সি ভাষার শব্দ। আশা করছি ইনশাল্লাহ আমরা মনে রাখতে পারবো। তাহলে পুরোটা একটা ছড়া, আমি একটু ছোট ছোট করে প্রত্যেকটা স্লাইডে দেখিয়েছি। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী ছড়াতে। পরবর্তী নিয়মটা আমরা লক্ষ্য করি যে ফার্সি শব্দ কিভাবে মনে রাখবো। বলা হচ্ছে যে আমাদেরকে ফার্সি উপসর্গ আছে, আমরা জানি উপসর্গ 3 প্রকার।
একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে আমাদের তৎসম উপসর্গ, আর একটা বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা, বিদেশি উপসর্গ অসংখ্য। তো বিদেশি উপসর্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্সি। ফার্সি উপসর্গ কিন্তু 10টা, তাই না? এই যে আমি দিয়ে দিয়েছি। সেই 10টা কি কি বলা হচ্ছে? সেই 10টা হচ্ছে আমাদের, আমি একটা সাজিয়ে লিখে দিয়েছি যেন তোমাদের মনে থাকে। বলা হচ্ছে বরবদ, কমনা, নিমফি, বে, দরকার। দ্যাট মিন্স বরবদ, কমনা, নিমফি, বে, দরকার এগুলো হচ্ছে আমাদের ফার্সি উপসর্গ 10টা। তার মানে উপসর্গগুলো সবসময় শব্দের প্রথমে বসে। তাহলে তোমরা মনে রাখবা, যদি কোনো শব্দের প্রথমে এই 10টার কোনো একটা শব্দ থাকে, চোখ বুঝে সেটাকে ফার্সি শব্দ আমরা আনসার করব। তাহলে উদাহরণগুলোর দিকে একটু তাকাই। বলা হচ্ছে বদনাম, বদনামের শুরুতে কি আছে? বদ আছে। নিমরাজি, নিম আছে। বরদাস্ত, বর আছে। বরবাদ, বর আছে। কমজোর, কম আছে। নালায়েক, না আছে। বলা হচ্ছে কারসাজিতে কার আছে, কারখানাতে কার আছে, বেয়াদবে বে আছে, বেহায়াতে বে আছে, ফি বছরে ফি আছে। যদি বলি বেকার, বে আছে। বেলাচ, বে আছে। তার মানে লক্ষ্য করো, বলা হচ্ছে বরবত, কমনা, নিমফি, বে, দরকার এই 10টা উপসর্গ যদি তোমরা কোনো শব্দের প্রথমে দেখতে পাও, তাহলে সেটাকে অবভিয়াসলি তোমরা ফার্সি শব্দ বলে জানবা এবং পরীক্ষাতে আসলে ফার্সি শব্দ আনসার করব। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক জেনে গেলাম যে ফার্সি উপসর্গযুক্ত সকল শব্দই হবে আমাদের ফার্সি শব্দ। তাহলে যাচ্ছি পরবর্তী ফার্সি শব্দ মনে রাখার কৌশলে। বলা হচ্ছে যে ফার্সি প্রত্যয়যুক্ত। আমরা জানি প্রত্যয় কিন্তু হচ্ছে আমাদের বেসিক্যালি 3 প্রকার। তো 3 প্রকারের মধ্যে আমাদের একটা আছে বিদেশি প্রত্যয়। তো বিদেশি যে প্রত্যয় আছে, এই বিদেশি প্রত্যয় হচ্ছে 10টা। 5টা হচ্ছে হিন্দি, 5টা হচ্ছে ফার্সি। তো সবাই বই দেখলে আমরা পাবো। তো 5টা হিন্দি, সেটা কি কি? ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা। ওয়ালা, ওয়ান, আনা, পনা, সা এই 5টা হচ্ছে হিন্দি। আর ফার্সি আছে 5টা। সেই 5টা কি? সেই 5টা হচ্ছে গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। তাই তো? তো মনে রাখবা ফার্সি বেসিক্যালি হচ্ছে প্রত্যয়গুলো বসে একটা শব্দের শেষে। তার মানে তোমরা যদি কখনো কোনো শব্দের শেষে গড়, দাঁড়, বাজ, বন্দি, সই দেখতে পাও, তাহলে সেটাকে অবভিয়াসলি আনসার করবা ফার্সি শব্দ। এজন্য বলে দিয়েছি যে ফার্সি প্রত্যয়যুক্ত সকল শব্দই হবে আমাদের ফার্সি শব্দ। আর ফার্সি প্রত্যয় আছে আমাদের 5টা, সেটা কি? গড়, দাঁড়, বাজ, বন্দি, সই। তো কয়েকটা উদাহরণ আমি দেখাই তোমাদেরকে যেন মনে রাখতে পারো। যেমন বলা হচ্ছে কারিগর, কারিগরের শেষে কি আছে? গড় আছে। ধোঁকাবাজ, ধোঁকাবাজের শেষে কি আছে? বাজ আছে। চাপাবাজ, তাই না? এরকম বাজযুক্ত অনেক শব্দ পাই আমরা, ধোঁকাবাজ, চাপাবাজ, গলাবাজ, তাই না? তো এইরকম শেষে যদি বাজ থাকে তাহলে সেটা ফার্সি শব্দ। বলা হচ্ছে দোকানদার, শেষে দাঁড় আছে, এই যে দাঁড়। চৌকিদার, জমাদার, তরফদার এই শব্দগুলো শেষে দাঁড় আছে। তার মানে এগুলো ফার্সি শব্দ। তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে দফাদার, জমিদার, তরফদার। তারপরে বলা হচ্ছে বাজিগর, এটা কিন্তু বেসিক্যালি ছিল বাজিগর। তো বাজিগর শব্দটা পরে হয়ে গেছে বাজিকর। তার মানে বাজিগর শব্দটাও হয়ে যাবে আমাদের ফার্সি শব্দ, যেহেতু শেষে গড় আছে। সারিবন্দি, শেষে বন্দি আছে, তাই না? তার মানে সারিবন্দি, জবানবন্দি এই শব্দগুলো, কোমরবন্দি এগুলো হয়ে যাবে আমাদের ফার্সি শব্দ। জুৎসই, জুৎসই শেষে সই আছে, তাই না? এছাড়া আর কি কি আছে? জুৎসই, মানানসই, টেকসই শেষে সই আছে। অর্থাৎ এটা দ্বারা আমরা বুঝলাম যে যদি কখনো কোনো শব্দের শেষে আমরা গড়, দাঁড়, বাজ, বন্দি, সই এই 5টা প্রত্যয় যদি দেখতে পাই, তাহলে সেটাকে অবভিয়াসলি ফার্সি শব্দ আমরা আনসার করব। আরেকটা মজার টেকনিক আমরা শিখে গেলাম। তারপর যাচ্ছি পরবর্তী স্লাইডে। বলা হচ্ছে 5 নাম্বার আমাদেরকে বলা হচ্ছে কিভাবে মনে রাখবো যদি কখনো কোনো শব্দের শেষে তার থাকে কিংবা তারা থাকে, তাহলে তার বা তারাযুক্ত সকল শব্দকে আমরা ফার্সি শব্দ বলে আনসার করব। বেসিক্যালি বিভিন্ন বাদ্যযন্ত্রের নামের শেষে তার বা তারা হয়। যেমন একতারা, একটা গান আছে না, তোমরা একতারা বাজাইও না, দোতারা বাজাইও না, একতারা বাজাইলে মনে পইরা যায় একদিন বাঙালি ছিলাম রে। তাহলে এই যে লক্ষ্য করি, এক তারা শেষে তারা আছে, দো তারা তারা আছে, সে তার,
তার আছে, বেতার তার আছে, তেতারা তারা আছে। দ্যাট মিনস লক্ষ্য করি আমরা যদি কোনো শব্দের শেষে তার বা তারা থাকে সেটা হয়ে যাবে ফার্সি শব্দ। 5 নাম্বার আমরা এটা শিখলাম। 6 নাম্বার আমাদেরকে বলা হচ্ছে কিছু কিছু রঙের নাম ফার্সি হয়। কিছু কিছু রঙের নাম আছে, মনে রাখতে হবে এগুলো ফার্সি হবে। তার মধ্যে কি আছে? লাল, লাল আছে, তারপরে কি আছে? সবুজ আছে, আসমানি আছে, আকাশি আছে। তো আসমানি এবং আকাশি আমরা মনে রাখতে পারবো, আসমানি মানে যা, আকাশি মানে তা। আর লাল এবং সবুজ মনে রাখতে হবে, তার মানে লাল, সবুজ, আসমানি, আকাশি। নিজেরা ছোট করে একটা ছন্দ বানিয়ে ফেলবে এই 4টা ওয়ার্ড দ্বারা, তাই না? আচ্ছা, বানিয়ে ফেলতে পারে এইরকম যে আসমানি সবুজ মাঠ দিয়ে আকাশের লাল সূর্য দেখতে দেখতে যাচ্ছে। এই যে ক্ষণিকের মধ্যে বানিয়ে ফেললাম, তাই না? আসমানি সবুজ মাঠ দিয়ে আকাশের লাল সূর্য দেখতে দেখতে যাচ্ছে। হয়ে গেল আমাদের এই ফার্সি শব্দ মনে রাখার জন্য আরেকটা কৌশল। ওকে, তাহলে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে। বলা হচ্ছে যে আমাদেরকে ফার্সি শব্দর বাকি যে ফার্সি শব্দগুলো আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো। অলরেডি যে পাশের চিত্রটা আছে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে বিরানি টাইপের কিছু একটা আছে বোধহয় ফার্সি শব্দের মাঝে। তো বলা হচ্ছে যে কি বিবিধ যে শব্দগুলো আছে সেগুলো মনে রাখার জন্য এখানে আরেকটা নিনজা টেকনিক দিয়েছি, সেটা কি? নতুন জামাই। নতুন জামাই সে কি করলো, আগে তার চশমার দোকান ছিল। পরীক্ষাতে প্রায়ই আসছে চশমা কোন ভাষার শব্দ, আমরা আনসার করব ফার্সি শব্দ। তো নতুন জামাইয়ের চশমার দোকান ছিল, সে চশমার দোকানটা ছেড়ে দিয়ে ভাবছে চশমা বিক্রি করে আর লাভ নাই, লাভ হয় না। তখন সে কি করলো, সবজি ও তরমুজ বেচা শুরু করলো। কারণ যে হারে তরমুজের দাম এখন বাড়তেছে, আগের কালে বলা হচ্ছে তরমুজ আমরা কিনতাম পিস হিসেবে, এখন দোকানদাররা চালাক হয়ে গেছে, তারা তরমুজ কেজি হিসেবে বিক্রি করে। আবার যদি দোকানদারকে যেয়ে বলো যে ভাই আমাকে হাফ কেজি তরমুজ দেন, তাইলে কিন্তু আর দিব না। কারণ হাফ কেজি তরমুজ তো কেটে বিক্রি করতে হবে, তারা কেটে বিক্রি করবে না, তার মানে ওজন করে যতটুকু হয় ততটুকু বিক্রি করবে, ধান্দাবাজ, তাই তো? আচ্ছা, তার মানে যে ধান্দাবাজ বললাম এটাও কিন্তু ফার্সি শব্দ, ওই যে শেষে বাজ আছে। ওকে, তাহলে সে কি করলো, সবজি ও তরমুজ বেচা শুরু করলো। সে কি করলো, শালগম ও মরিচ নিয়ে এখন বাজারে বিক্রি করে। তার মানে সে চিন্তা করে দেখলো সিজনাল ব্যবসা, শালগম এবং মরিচ, সে এখন এটা নিয়ে বাজারে বিক্রি করে। পরীক্ষাতে আসবে শালগম মরিচ এগুলো কোন ভাষার শব্দ? ফার্সি ভাষার শব্দ। আমদানি রপ্তানি পরীক্ষাতে প্রায়ই আসে কিন্তু এই দুইটা। আমদানি রপ্তানি ভালো হওয়ায় সে খুচরা ও পাইকারি এই দুটোও আসবে। খুচরা পাইকারি কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। সে খুচরা ও পাইকারি দোকানদার কাছ থেকে প্রচুর পরিমাণে, যেহেতু তার আমদানি রপ্তানি ভালো, তার মানে সে একজন প্রভাবশালী হয়ে গেছে। সেজন্য খুচরা এবং পাইকারি যারা দোকানদার আছে সেই দোকানদারদের কাছ থেকে সে প্রচুর পরিমাণে গিফট পাইছে। সে গিফট গুলো কি ছিল? জামদানি কাপড়, জমজম ও রুমাল। সে এতগুলো পুরস্কার পাওয়ার পরে সে খুশিতে আর থাকতে পারে নাই, সে জর্দা দিয়ে মোরগ পোলাও খাইছে আর বিরিয়ানি খাইছে। তাই তো, পুরান ঢাকাতে যারা থাকে ওরা প্রায় এটা খায়। তাহলে লক্ষ্য করো, নতুন জামাই চশমার দোকান ছেড়ে দিয়ে সবজি ও তরমুজের ব্যবসা শুরু করলো। সে শালগম ও মরিচ নিয়ে এখন বাজারে বিক্রি করে। আমদানি রপ্তানি ভালো হয়, সে খুচরা ও পাইকারি দোকানদারদের কাছ থেকে প্রচুর পরিমাণে জামদানি, জমজম ও রুমাল পুরস্কার পেল। খুশিতে সে জর্দা দিয়ে মোরগ পোলাও আর বিরিয়ানি খেলো। তাহলে মোটামুটি হচ্ছে আশা করছি ফার্সি শব্দ মনে রাখার জন্য যে টেকনিক গুলো শিখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ তোমাদের সারা জীবন মনে থাকবে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, ব্যাংক জব, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই ফার্সি শব্দ মনে রাখার এই কৌশলটা হবে একটা নিনজা টেকনিক।